স্বাধীনতার ৫৫টি বছর আমরা অতিবাহিত করতে চলেছি। জনগণ তাদের অধিকারকে এখনো ফিরে পায়নি। আমরা আশা করেছিলাম বিগত নির্বাচনে গণভোটের পক্ষে হা ভোট দিয়ে এদেশের জনগণ তাদের অধিকারকে ফিরে পাবে, কিন্তু সরকার মহোদয় আজকে তালবাহানা শুরু করেছে। গণভোটের রায়কে তারা বাস্তবায়ন করবে না। আমরা কি তাদেরকে সুযোগ দেব নাকি? এই বাংলাদেশে অতীতে যারা স্বৈরাচারী আচরণ করেছে তাদেরকে যেমন জনগণ ক্ষমতার থেকে নামিয়েছে, আগামী দিনেও জনগণের রায়কে যারা উপেক্ষা করবে তাদেরকেও ক্ষমতায় থেকে নামাবে জনগণ ইনশাআল্লাহ। আপনারা সকলে প্রস্তুত থাকবেন, এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী খুলনাবাসী, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে এদেশের জনগণ 15.5 বছর পরে ভোট কেন্দ্রে ভোট দিয়েছিল। তাদের আশা ছিল জুলাই বিপ্লবের মাধ্যমে 1600 তরুণ যুবকের রক্তের বিনিময়ে 40,000 শ্রমিক জনতার আহত হওয়ার মাধ্যমে রক্তাক্ত যে বাংলাদেশ তৈরি হয়েছিল, তাদের যে স্লোগান ছিল বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, সেই বাংলাদেশ তৈরি করবার আমাদের এই বাংলাদেশে 72 সালে যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানের সংস্কার প্রয়োজন ছিল। সেই সংস্কারের জন্যেই 2টা নির্বাচন হয়েছিল, 2টা ভোট হয়েছিল। জাতীয় নির্বাচনের ভোট, সংবিধান সংস্কারের জন্য গণভোট। এদেশের জনগণ গণভোটের পক্ষে সংবিধান সংস্কারের জন্য ভোট দিয়েছিল, কিন্তু বর্তমান নব্য পেশিবাদী সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে গায়ের জোরে সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে সংসদকে ব্যবহার করে গণভোটের রায়কে তারা ধূলিসাৎ করে দিয়েছে। জনগণের হৃদয়ে তারা আঘাত করেছে। আমরা চাই সংবিধানের সংস্কার, গণভোটের আজ যে দাবি জনগণের, সেটাই সরকার দ্রুত মেনে নিক। না মেনে নিলে বিগত পেশিবাদ যেভাবে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, বাংলাদেশের জনগণ এদেশকে কারোর পরে ইজারা দেয়নি। আওয়ামী লীগকে ইজারা দিছিল না, বিএনপিকেও স্থায়ী ইজারা দেয়নি। জনগণের মতামত অপেক্ষা করলে জনগণই সিদ্ধান্ত নেবে যে গণভোটের রায় কিভাবে বাস্তবায়ন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 12ই ফেব্রুয়ারি এদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে জনগণ 2টা ভোট দিয়েছিল। একটা ভোটের মাধ্যমে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছিল, আর একটা ভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ সদস্য নির্বাচিত করেছিল। কিন্তু দুঃখের বিষয়, সরকারি দল জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করে নাই। আর এই শপথ গ্রহণ বর্জনের মাধ্যমে তারা এদেশের গণরায়কে প্রত্যাখ্যান করেছে। অথচ তারা বলতে চায় কথায় কথায় জাতীয় সংসদে তারা বলেন আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। সম্মানিত ভাই সব, এক মুখে কয় কথা। আপনারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন না, সংবিধান সংস্কার করবেন না, আবার একই মুখ দিয়ে বলেন যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন।
আপনাদের এই দ্বিচারিতা বাদ দিতে হবে। আর এই দ্বিচারিতার কারণেই এদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে তীব্র কোন আন্দোলন গড়ে তুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের জন্য জনগণ তার দাবি আদায়ে ফুঁসে উঠেছে। যদি সরকার এখনো এই কথাটি বুঝতে ব্যর্থ হয়, তাহলে একইভাবে ঘোলা পানি করে তা খেতে বাধ্য করা হবে তাদেরকে। জনগণের দাবি আদায় করে আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আমি অত্যন্ত বেদনার সাথে আরেকটি কথা বলতে চাই। বাগেরহাটের বারুইপাড়া এলাকায় সরকারি দলের সন্ত্রাসীরা আজকে সমাবেশে আসার পথে যানবাহন আটকে রেখে আমাদের ভাইদেরকে মারাত্মকভাবে আহত করেছে। পুলিশ প্রশাসনের সহায়তায় একটা ইউনিয়ন আজকে সাধারণ মানুষ জিম্মি হয়েছে। পুলিশ কি জনগণের বন্ধু, না সরকারি দলের সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছে? এর জবাব পুলিশকেই দিতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত জনতা, আমি সাতক্ষীরার মানুষ হিসাবে সমবেত খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সংগ্রামী ভাইদেরকে সাতক্ষীরার 48 জন শহীদের রক্তমাখা জনপদ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মোবারকবাদ জানাবো। তারা খুলনাবাসীকে উজ্জীবিত করার জন্য এসেছেন। আমরা খুলনার বিভাগীয় জনতাকে কৃতজ্ঞতা জানাবো। 36টি আসনের মধ্যে 35টি আসনে দাঁড়িপাল্লার প্রার্থীকে নিরঙ্কুশভাবে বিজয়ী তারা করেছে। বন্ধুগণ, মাননীয় প্রধান অতিথিকে বিনয়ের সাথে বলবো, আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন নিয়ে আজকে প্রধানমন্ত্রী, অথচ আপনি যে ভোট পেয়েছেন তার 1.5 গুণের বেশি ভোট দিয়ে ভোট বিজয়ী। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সেখান থেকে যদি সরে যান দেশ জাতি আপনাকে বাধ্য করবে। আমি স্মরণ করিয়ে দিতে চাই, দেশের ঐতিহাসিক প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট সংবিধানের বিধির বাইরে থেকে সংস্কার করেছিলেন সংবিধানকে। সেটা যেমন জাতি মেনে নিয়েছে, এইসব খোলা অজুহাত থেকে সোজা পথে আসুন। 71% মানুষ আপনার বিপক্ষে, এমন আন্দোলন সৃষ্টি করবে অচিরেই আপনি ভেসে যাবেন ইনশাআল্লাহ। তাই পথে আসুন, অবিলম্বে ভোট জুলাই সনদকে কার্যকারী করে ইতিহাস হয়ে থাকুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, খুলনা জেলা শাখার সংগ্রামী আমির জনাব মৌলানা ইমরান হোসেন। দক্ষিণ বাংলার কৃতি সন্তান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী, আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, 11 দলের শীর্ষ নেতা আমাদের রাহবার ডক্টর শফিকুর রহমান এমপি, 11 দলের শ্রেষ্ঠ নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট হযরত খান জাহান আলী রহমাহুল্লাহর উত্তরসূরি মর্দে মুজাহিদ খুলনাবাসী, আপনারা কি ঘুমিয়ে আছেন? তাহলে সুন্দরবনের ব্যাঘ্রের মতো গর্জন দিয়ে বলেন, এদেশে কোনো
ফেসিবাদ চলবে না। আমরা প্রধান অতিথি সহ শীর্ষ নেতাদের বলবো, আপনাদের হাতে 24-এর শহীদের রক্ত ভেজা পতাকা তুলে দেওয়া হয়েছে। আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য আপনারা কঠিন কর্মসূচি ঘোষণা করেন। বাংলার জনগণ আপনাদের সাথে আছে। আপনাদেরকে খুলনা জেলা জামাতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী খুলনাবাসী, আজকের এই বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, খুলনা মহানগর জামাতে ইসলামীর সংগ্রামী আমির জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান। বক্তব্য রাখছেন জননেতা মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামে খুলনাবাসী, 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ এবং সমাবেশে আগত সংগ্রামী ভাইরা আমার, ছাত্র জনতা ঐতিহাসিক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশের ফ্যাসিস্টকে বিদায় করেছিল। তারা বৈষম্য দূর করতে চেয়েছিল। তাদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে। আমরা খেয়াল করছি এই সরকার আবার নব্য ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছে, নির্লজ্জ দলীয়করণ করছে। তারা জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা সর্বক্ষেত্রে তাদের দলীয় লক্ষ্যে সেখানে বসিয়েছে। আমরা আজের তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, হত্যা, রাহাজানি আজ চরমভাবে বেড়ে গিয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। আসুন আগামী দিনে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন হলে বুকের তাজা রক্ত বেলিয়ে দিয়ে আবার আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ, এবং আমাদের দাবিকে আমরা আদায় করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আজকের এই 11 দলীয় ঐক্য আয়োজিত খুলনা বিভাগীয় মহাসমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, জননেতা, সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব সহ সম্মানিত প্রধান অতিথি এবং 11 ঐক্য দলের জোটের সম্মানিত নেতৃবৃন্দ ও সম্মানিত খুলনা বিভাগীয় অধিবাসীবৃন্দ, সম্মানিত ভাইরা, বিএনপি পার্লামেন্টে বলছে যে গণভোটে যে আমরা রায় দিয়েছিলাম, আমরা নাকি না জেনে না বুঝে রায় দিয়েছিলাম। জনগণ বোঝে নাই, না জেনে না বুঝে সংবিধান সংস্কারে রায় দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, 70% জনগণ সংবিধান সংস্কারের জন্য যে রায় দিয়েছে তার ভিতরে আপনারা কি না জেনে না বুঝে রায় দিয়েছিলেন? অতএব তারা বলতে চায় এদেশের জনগণ বোকা আর আমরা হলাম জ্ঞানী। জনগণ না জেনে না বুঝেই তারা রায় দিয়েছে। বন্ধুগণ, জনগণ যে রায় দিয়েছে, 70% জনগণের এই রায় তোমাদেরকে মেনে নিতেই হবে। এই রায় মেনে না নিলে আগের যারা তাদের যে পরিণতি হয়েছে সেই একই পরিণতি ভোগ করতে হবে। আজকে আমরা যে সময় খুলনায় দাঁড়িয়ে কথা বলছি, সে সময় খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি
মসজিদের ভিতরে ঢুকে গুলি করে মানুষকে আহত করা হচ্ছে। আজকে সারা দেশের রিপোর্ট হচ্ছে যে এই কদিনের ভিতরে গত 6 মাসে 118 জন কন্যা সন্তান বালিকাদেরকে ধর্ষণ করা হয়েছে। 17 জনকে ধর্ষণ করার পরে তাদেরকে হত্যা করা হয়েছে। পত্রিকা রিপোর্ট হলো এই 1 বছরের ভিতরে সুইস ব্যাংকে যে টাকা জমা হয়েছে তার পরিমাণ হলো 12,763 কোটি টাকা। এই টাকা কারা বিদেশে পাঠাচ্ছে তাদের নাম প্রকাশ করুন। কারা দেশের জনগণকে কষ্ট দিয়ে এই কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে পাঠাচ্ছে তাদের নাম প্রকাশ করুন। গণভোটের রায় বাস্তবায়ন করুন, জনদুর্ভোগ দূর করুন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরায় আনেন। খুলনা সহ দক্ষিণ অঞ্চল উন্নয়নের রোড ম্যাপ হিসাবে এটাকে গ্রহণ করুন। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত খুলনাবাসী, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাইর আমার, আমাদের এই জনপদে রাজনৈতিক ইতিহাস বারবার ফিরে আসে। 1969 গণ অভ্যুত্থানে আইয়ুব শাহের পতন হয়েছিল, 1990 সালে এরশাদের পতন, আর 2024-এর 5 আগস্টে শেখ হাসিনার পতন হয়েছিল এই গণ অভ্যুত্থানে। প্রিয় ভাইরা আমার, আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলাম। বিএনপি তখন বলতো যে এটা শিশু আর পাগল ছাড়া আর কেউ নিরপেক্ষ লোক হয় না। 96 সালে তারা এই বিল পাশ করে তারপর পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, আমরা যে গণভোটের রায়ের জন্য যে আন্দোলন করছি, ইনশাল্লাহ আগামী দিনে এই আন্দোলন এমন তুঙ্গে নিতে হবে যেন বিএনপি এই জনগণের 70% জনগণের রায় বাস্তবায়ন করতে বাধ্য হয়। সেই গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এত অল্প সময়ে নিশ্চয়ই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরে তারা নিজেরাই স্বীকার করেছে তারা একটি আত্মস্বীকৃত মুনাফেকি দল। আমরা তাদেরকে মুনাফেক বলতে চাই নাই, আর কাউকে মুনাফেক বলার প্রয়োজন নাই, কিন্তু যে দলের নিজেরাই বলে আমরা মুনাফেকি করেই ক্ষমতায় এসেছি, সেই দলকে মুনাফেক বলতে কোনো বাধা নাই। সুতরাং আমরা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, কর্মসূচি দিবেন, জাতি উন্মুখ হয়ে তাকিয়ে আছে আপনারা কি করেন। যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, এই জনদুর্ভোগ থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য ভবিষ্যতে আপনারা যে কর্মসূচি দিবেন, এই জাতি আপনাদের পিছনে সেই কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করবে। আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। খুব দুঃখের সাথে বলতে চাই, অতীতে অনেকগুলো সরকার এসেছে, সরকার আসার পরেই এই জনগণের কাছে জনগণের দাবি জানানোর জন্য যাওয়ার প্রয়োজন হয় নাই। আমাদের সামনে এমন এক সরকার এসেছে যে সরকার গণ অভ্যুত্থানের ফলাফল মেনে নিতে রাজি নয়। 1991 সনে স্বৈরাচার পতনের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করবে, সেই আকাঙ্ক্ষাকে তারা অস্বীকার করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল, সেই দাবির বিপরীতে তারা বলেছিল এদেশে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। কিন্তু জনগণ যখন ফুঁসে উঠেছিল, তখন সারা রাত সংসদ চালিয়ে তত্ত্বাবধায়ক সরকার মেনেছিল। আজকে নেতৃবর্গ বক্তব্য দিবেন, তাই আমি সংক্ষেপে এই কথা বলছি। আমরা 2004 সনে ঠিক একই কাজ করেছিল বিএনপি। 2004 সালে ৪র্দশ সংবিধান সংশোধনের মাধ্যমে তাদের নিজেদের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের বয়স ৬৫ থেকে ৬৭ করা হয়েছিল, যার প্রতিদান হিসাবে
এদেশ পেয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের ১/১১ সরকার। এই বিএনপির ভুলের কারণে 17 বছরে বাংলাদেশ ফ্যাসিবাদ মোকাবেলা করে 24 জুলাইয়ে যখন দ্বিতীয়বার এদেশকে স্বাধীন করেছিল, এই স্বাধীনতার পর গণভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তারা যে কাজটা করেছে, তারা ইন্ডিয়ান আধিপত্যবাদকে, ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কার্টুনের টম অ্যান্ড জেরি নাটক শুরু করেছে। তারা উপদেষ্টা ইন্ডিয়ায় পাঠিয়ে নাটক মঞ্চস্থ করছে। তারা পুশিন এবং সীমান্ত হত্যাকে নতজানু পররাষ্ট্র নীতির মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। সংগ্রামী খুলনাবাসী, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা যেমন সংসদে বিপ্লব ঘটিয়েছেন, ঠিক একইভাবে ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে সরকারের এরকম এই ভারত নীতির থেকে সরে এসে আমার অধিকার প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন, সরকার নির্বাচিত হওয়ার পর থেকেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন গড়িমসির আশ্রয় নিয়েছে এবং গণভোট অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে সরকার গণভোটের রায়কে চ্যালেঞ্জ করেছে। একই সাথে জনগণের ভোটদানের যে সার্বভৌম ক্ষমতা, সেটিকেও চ্যালেঞ্জ করে এক মহা প্রতারণার আশ্রয় নিয়েছে, যা তারা সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছে। আমরা সরকারকে বলতে চাই, গণভোটের যে ব্যালটে জনগণ রায় দিয়েছে, এটা শুধু একটি নিছক ব্যালট নয়, এটি বাংলাদেশের আপামর জনসাধারণের রাষ্ট্র সংস্কার নিয়ে বিভিন্ন দিনের আকাঙ্ক্ষা ছিল। এই সংস্কার, গণভোটের যে ব্যালটে যে সংস্কারের কথা বলা হয়েছে, এই সংস্কারের জন্য বাংলাদেশের 17 বছরে বাংলাদেশের মুক্তিকামী মানুষ লড়াই করেছে, শহীদ হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে ত্যাগ স্বীকার করেছে। তাদের এই ত্যাগের ফলে এই আকাঙ্ক্ষা এই ব্যালটে সংযুক্ত হয়েছে। গণভোটের ব্যালটে যেসব কথা বলা হয়েছে, যে আকাঙ্ক্ষার কথা বলে গেছেন আমাদের 1400 শহীদ, 30,000 আহত ভাই ও বোনেরা, যে আকাঙ্ক্ষার কথা দেওয়ালে দেওয়ালে লেখা ছিল, সেই আকাঙ্ক্ষার কথাগুলাই গণভোটের ব্যালটে ছিল এবং সংখ্যাগরিষ্ঠ দেশের জনগণ সেটা ভোট দিয়ে সেটাকে জয়যুক্ত করেছে এবং সরকার সেটাকে বাস্তবায়ন না করে গণভোট অধ্যাদেশ বাতিল করে জনগণের এই সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। গণভোটের রায় বাস্তবায়নের জন্য যে সমস্ত আইনগত পদক্ষেপ নেওয়া উচিত, অবিলম্বে তা গ্রহণ করুন এবং জনগণের দুর্ভোগ লাভের জন্য সচেষ্ট হন। শুধুমাত্র নিজেদের আখের ঘোষণার জন্য নয়, 17 বছর ক্ষমতাসীন ছিলেন, 17 বছর না খেয়েছিলেন, সেজন্য এখন ক্ষমতায় এসে যে কোনো উপায় হোক নিজের উদর ভর্তি করতে হবে, এই মানসিকতা বাদ দিয়ে জনসেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করুন। জনগণের দুর্ভোগ লাঘব করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসুন, দ্রব্যমূল্যের দাম কমান। সব মিলিয়ে মানুষকে, বাংলাদেশের সকল মানুষকে একটি মানবিক জীবনযাপনের মিনিমাম সুযোগ করে দিন। না হলে বাংলাদেশের জনগণ আবার এদেশের রাস্তায় নেমে আসবে। আমাদের একজন বক্তা বলেছেন, আমরা এখনই সরকার বিরুদ্ধে আন্দোলন করতে চাই না, কিন্তু সরকার যদি বাধ্য করে এদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য, গণভোটের রায় বাস্তবায়নের জন্য আবার রাস্তায় নেমে আসবে। প্রয়োজনে রাস্তায় আবার জুলাই নেমে আসবে। আমরা জীবন দেব, রক্ত দেব, জনগণের রায় নিয়ে কোনো সিলবিরি খেলতে দেব না। 11 দলীয় জোট আপনাদের রায় বাস্তবায়নের জন্য আপনাদের সাথে আছে। আপনাদের সবাইকে 11 দলের পক্ষে থাকার, রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়ের আমার, একসাথে 2টা সনদ বাস্তবায়ন হয়েছে, ভোট হয়েছে, গণভোট। একটা সংসদ ভোট আর একটা 100 বছরের জুলাই সনদ। কিন্তু আমরা কি কারণে
কোন কারণে, কার উদ্দেশ্যে, কার ইঙ্গিতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছি না। জেনে রাখুন, আপনারা ক্ষমতায় গেছেন, মনে করছেন মনে হয় সব জনগণ আমাদের। না, আপনাদের না। আপনার ইতিহাস স্মরণ করেন, 15ই আগস্টের ইতিহাস, জুলাই বিপ্লবের ইতিহাস স্মরণ করুন। আপনারা যে বসে থাকতে পারবেন তা থাকতে পারবেন না। আমরা আলেম সমাজ এদেশের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। যারা এদেশের আলেম সমাজ নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছে, ব্রিটিশের পক্ষে কথা বলেছে মৌলানা আতাহার আলী সাহেব, আওয়ামী লীগের প্রথম সভাপতি আমাদের জননেতা মৌলানা আব্দুল হামিদ খান এদেশের মানুষের মুক্তির জন্য কথা বলেছে। আজকে আমরা এদেশের মানুষের মুক্তির জন্য কথা বলছি, জুলুম শোষণ নির্যাতনের বিরুদ্ধে কথা বলছি, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি। আপনারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আছেন না? গণ অধিকার আজকে জনমানুষ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। আমরা এই শিকার বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য খুলনার এই সার্কিট হাউস ময়দানে এসেছি। ভাইয়েরা আমার, মনে রাখবেন, আজকে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদ কি করে বাস্তবায়ন করতে হয়, এদেশের মানুষদেরকে নিয়ে আমরা সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? রক্ত দিয়েছেন জুলাই সনদে। যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে, নতুন বাংলাদেশ গড়তে আবারও রক্ত দিতে হয়, আবারও ডাক আসে, আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, নতুন বাংলাদেশ না হওয়ার পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমি এই খুলনার এই সার্কিট হাউসে এই কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচনের আগে এই মাঠে এসেছিলাম, বক্তব্য রেখেছিলাম, আপনাদের সাথে কথা বলেছিলাম, আপনাদের আহ্বান জানিয়েছিলাম খুলনা বিভাগের 11 দলের প্রতীকে সিল দিতে হবে, জয়যুক্ত করতে হবে। মনে আছে? আপনারা কথা রেখেছেন। আপনারা এই খুলনা বিভাগে 11 দলের প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকে সিল মেরে সংসদে কথা বলার জন্য অসংখ্য প্রতিনিধি পাঠিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে সাথে সেই নির্বাচনে ম্যানেজ ভোটের মাধ্যমে মিয়া গোলাম পরোয়ারের মতো খুলনার রয়্যাল বেঙ্গল টাইগারদের সংসদে যেতে দেওয়া হয় নাই। আমরা এই নির্বাচনকে ধিক্কার জানাই। সেই নির্বাচনের পূর্বের ভাষণে আপনাদের আহ্বান জানিয়েছিলাম গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করেছেন, কিন্তু ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তারা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদকে মানতে চায় না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা আবার সংসদে যে বলতে চায় অক্ষরে অক্ষরে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে। কোন অক্ষর? কার অক্ষর? আমরা হিন্দুস্তানের অক্ষর চিনি না, আমরা বিএনপির গুলশান অফিসের অক্ষর চিনি না, আমরা জুলাই শহীদদের অক্ষর চিনি, গণভোটের অক্ষর চিনি। গণভোটে যেই রায় এসেছে সেই অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক আছে তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আকাশে
প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ, এই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। ছুটে আসছে ওই হিন্দুস্তান থেকে, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হচ্ছে। ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার এসে অখণ্ড ভারতের গল্প শোনাতে চায় আমাদের। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ভূখণ্ডের সিদ্ধান্ত 1947-এ হয়েছে, 1971-এ হয়েছে, 2024-এ হয়েছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। এই খুলনা অঞ্চলে দীর্ঘদিন ধরে হিন্দু এবং মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কোনো সমস্যা আছে? নতুন করে ভারত থেকে দাবি তোলা হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে হিন্দুদের জন্য নাকি বাংলাদেশে আলাদা ভূখণ্ড প্রয়োজন। বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে ওই ভারতে। ওখানে কুরবানি করতে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আমরা তো ভারতের 20 কোটি মুসলমানের জন্য আলাদা ভূখণ্ড চাই নাই। আপনারা কেন বাংলাদেশের দিকে চোখ দিচ্ছেন? এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে আগে থেকে ষড়যন্ত্র চলছে। নতুন করে এখন রংপুর বিভাগ নিয়েও তারা ষড়যন্ত্র করতে চায়। কথাবার্তা পরিষ্কার, আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতের মুখ্যমন্ত্রীর ভাষায় কথা বলেন, বাংলাদেশের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী, যিনি জবান খুলতে পারেন না, তাদের জানিয়ে দিতে চাই, নত জানু পররাষ্ট্রনীতি ত্যাগ করুন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এবং গণভোট বাস্তবায়নের জন্য 11 দল রাজপথে নামবে এবং বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? খুলনার বাঘেরা প্রস্তুত? আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। মানুষ চেয়েছিল একটি পরিবর্তন, কেননা স্বাধীনতার পরে এদেশের মানুষ আওয়ামী সরকার দেখেছে, বিএনপি সরকার দেখেছে, জাতীয় পার্টির সরকার দেখেছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। তাই মানুষ এবার চেয়েছিল একটি পরিবর্তন। সেই পরিবর্তনের জন্য তারা সারা দেশের মানুষ এবার 11 দলে ঐক্যের পক্ষে। তারা সর্বস্তরে মানুষ এবার ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ভোট যদিও নিরাপদ হয়েছে, কিন্তু ভোটের ইঞ্জিনিয়ারিং, ফলাফলের ইঞ্জিনিয়ারিং এবং গণনার ইঞ্জিনিয়ারিং মাধ্যমে 11 দলকে পরাজিত করা হয়েছে। এরপরেও আমরা নীরব রয়েছি যে না, দেশকে আমরা অস্থিতিশীল করতে চাই না। দেশের পরিবর্তন আসুক, দেশের মানুষ শান্তি পাক, দেশ স্থিতিশীল হোক, আর ওই ফ্যাসিস্টরা পুনরায় যারা আর প্রতিষ্ঠিত না হতে পারে, তার জন্য মানুষ, তার জন্য নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে আজকে নীরব ছিল। কিন্তু আজকে আমাদেরকে নীরব থাকতে দেওয়া হচ্ছে না, কারণ সেই ফ্যাসিস্টদের সেই যে সিদ্ধান্ত এবং একদলীয় শাসনের যে রূপরেখা ছিল, সেটার পরিবর্তনের জন্য যে সকল সংস্কার করা হয়েছিল, কিছু কিছু বিষয়ে যদিও বিএনপি তারা তাদের মতামত ভিন্ন দিয়েছিল, কিন্তু আমাদের নির্বাচনের দুইটি ছিল, ব্যালট ছিল। একটি সরকার গঠনের ব্যালট, আর একটি ছিল হানা ভোটের ব্যালট। হানা ভোটের ব্যালটের মাধ্যমে এটা নিশ্চিত হবে যে মানুষ কোনটা চায়।
তারা কি সংস্কার চায় কি চায় না? এদেশের শতকরা 70% মানুষ সংস্কারের পক্ষে, এবং তারা সংস্কারের পক্ষে ম্যান্ডেট দিয়েছে 70% মানুষ। সেটাকে আজকে তারা যেন তেনভাবে ক্ষমতায় যে বিএনপি আজকে সেই ম্যান্ডেটকে উপেক্ষা করে আজকে তারা যেটা তাদের পক্ষে সেগুলিকে মানছে আর অন্যগুলি মানছে না। তারা ওই ফ্যাসিস্টদের কায়দায় সরকার পরিচালনা করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমরা শুধু বার্তা দিতে এসেছি যে 70% মানুষ তারা মুখিয়ে আছে। 11 দল কখন আহ্বান করবে তখন এদেশের 70% মানুষ রাজপথে নেমে আসবে এবং এদেশের মানুষ ওই গণভোটের রায়কে বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। কোন ফ্যাসিস্টের স্থান এদেশে আর হবে না। এদেশের মানুষ মুক্তি চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, ইসলামকে সুরক্ষা করতে চায়। যদি এর নিয়ে কোনো সিলিমিলি খেলা হয় তাহলে আবার লড়াই হবে। এদেশের মানুষ রাজপথে নেমে আসবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আমরা জীবন দেব, রক্ত দিব, স্বাধীনতা নিয়ে সিলিমিলি খেলতে দিব না, ইসলামকে নিয়ে সিলিমিলি খেলতে দিব না। এবং 70% মানুষের রায়কে উপেক্ষা করে কোন ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনাকে আমরা বরদাস্ত করব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বলেছিলেন, জালেমরা ক্ষমতা পেলে 4টি কাজ করে। প্রথমত দলীয়করণ করে, দ্বিতীয়ত আত্মীয়করণ করে, তৃতীয়ত বংশীয়করণ করে, চতুর্থত ভারতীয়করণ করে। বিএনপি ক্ষমতায় আসার পরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, বিভিন্ন কর্তৃপক্ষগুলোতে বিএনপির দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীদেরকে বসিয়েছে। আপনারা দেখেছেন একজন প্রতিমন্ত্রী নিজের নামে একটি স্কুল করেছে, বাতিজির নামে ইউনিয়ন করেছে, ছেলের নামে ইউনিয়ন করেছে এবং বাস্তির নামেও আরেকটা ইউনিয়ন করেছে। এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। বেগম খালেদা জিয়ার সাথে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, তারেক রহমানের সাথে 6 বছর করেছি। 5 তারিখের পরে বিএনপির চেহারা আওয়ামী লীগের চেহারা একই। এই জন্য আমরা এই 11 দলীয় জোটে এসেছি। আপনারা গণভোটে রায় দিয়েছিলেন, তারেক রহমান সাহেব বলেছিলেন যে হা ভোট দিবেন। তিনি বলেছিলেন যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফেক। তারেক রহমান সাহেব, আপনি গোটা জাতির সাথে মুনাফিকি করেছেন। আপনি হাতে ভোট দিতে বলেছেন, এখন হাকে মেনে নিতে চান না। আমি আর দুটি কথা বলে শেষ করব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডির সাথে সম্পর্ক ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য নয়। আজকে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কখনো শুনতে পাই এই খুলনা জেলার বড় একটি অংশ ভারতের সাথে নাকি নিয়ে যাবে। কখনো শুনতে পাই আমাদের পার্বত্য 3 জেলা নিয়ে নাকি নতুন চক্রান্ত আছে। এখন শুনতে পাচ্ছি আমাদের রংপুর নিয়ে নতুন ষড়যন্ত্র। আপনাদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে 47-এর লাহোর প্রস্তাব অনুযায়ী নতুন করে ভাগ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, শুভেন্দু অধিকারী তুমি নাকি নতুন ভারতীয় হয়ে গিয়েছো। আরে তোমার জন্মই তো হয়েছে বরিশালে, তুমি কবে ভারতীয় হয়ে গিয়েছো?
এই পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, আর বাংলাদেশে 82 ফুটের মূর্তি বানাবা এই দিবা স্বপ্ন পূরণ হবে না। আমরা মুসলমানদের রক্ত এটা শুধুমাত্র কুকুর বিড়ালের রক্ত নয়। ওই পশ্চিমবঙ্গ শেরে বাংলা একে ফজলুল হক চালিয়েছিল, হোসেন শহীদ সরওয়ার্দী চালিয়েছে। আমরা তাদের উত্তরসূরি। আমরা হযরত সেই শাহজালালের উত্তরসূরি। গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিল, তোমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আগামী 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব যদি আপনি চান। আমরা চাই হয় সরকার গণভোটের রায় মেনে নেবে, তা না হলে সরকারকে হাসিনার মতো বিদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ, ডাক্তার শফিকুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম মানুষ ঘামে ভিজে অনেক দূর থেকে সেই ব্রিজের গোড়া থেকে হেঁটে হেঁটে ময়দানের এই মঞ্চে এসে উপস্থিত হচ্ছে। কিসের জন্য? শুধুমাত্র আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমরা এই যে 11 দলীয় জোট, এই 11 দলীয় জোটের একমাত্র লক্ষ্যই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমি মনে করি, আমার পার্টি মনে করে যে মুসলমানদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে আমরা দেখতে পাই এই 11 দলীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য অনেক ভাই অনেক রকমের পায়তারা নিয়ে প্রোগ্রাম নিয়ে মাঠে নেমেছেন। আমার দ্বিতীয় কথা হচ্ছে এই, আমি লক্ষ্য করলাম যে আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে আকীদার নতুন সবক নিয়ে সামনে এসেছেন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতে চাই, মাওলানা মামুনুল হক সাহেব সহ আমরা যারা এই 11 দলীয় ঐক্য জোটে এখনো আছি, ইনশাআল্লাহ এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান জারি হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই ঐক্যের সঙ্গে থাকব এবং আছি ইনশাআল্লাহ। কারণ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা সহজ, আমাদের আকীদার মধ্যে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা আকীদার দিক থেকে শতভাগ আমরা সঠিক অবস্থানে রয়েছি। জাতির কল্যাণে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, একটা ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য আজকে এই 11 দলীয় জোটের যে কার্যক্রম চলছে, এই কার্যক্রমের সঙ্গে আপনারা একত্রতা ঘোষণা করে এখানে এসেছেন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা আপনাদের সহযোগিতা, আপনাদের অংশগ্রহণ আমরা কামনা করি। আমার দ্বিতীয় কথা হচ্ছে এই, একটি মীমাংসিত বিষয়, জুলাই সনদ একটি মীমাংসিত বিষয়। এই মীমাংসিত বিষয় নিয়ে কেন এইরকম আপনার গিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, এটা আমার বুঝে আসে না। আমরা তো ভেবেছিলাম বাংলাদেশে ধর্মীয় অনুভূতি সম্পন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম, ক্ষমতায় গিয়ে মনিরুল হক সাহেবের মতো একজন শুভ্র দাড়ি সম্পন্ন ব্যক্তি সংসদের বুকে দাঁড়িয়ে তারা ইসলামের একটা মৌলিক বিষয় নিয়ে তারা হাসি ঠাট্টা করতেছে, পর্দার মতো একটা বিষয় নিয়ে। আমরা এই মূল্যবোধের সরকারকে জানিয়ে দিতে চাই যে এই বাংলার জমিন শুধু ইসলামী মূল্যবোধের জন্য মূল্যবোধের সরকারই যথেষ্ট নয়। এই জমিন
আল্লাহর এই জমিন, এই শাহপরানের জমিন, এই শাহজালালের জমিন, আল্লাহু আকবার, বাংলাদেশে শত সহস্র উলামায়ে কেরামের এই জমিনে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবেই হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে একটি লড়াকু আন্দোলন হলো। সে আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার যে সন্তান আছে সেই সন্তানের বাংলাদেশে একটি চাকরি হবে। আপনি যে আপনার মা বাপের যে সেই হারানো জমিটুকু ছিল বিক্রি করে তার হাতে তুলে দিয়েছিলেন, বাবা তুমি পড়াশোনা করো, তুমি একটি চাকরি করবে, এসে তুমি চাকরি করে আমার হাতে টাকা তুলে দিবে। আপনার সেই সন্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছিলাম এবং আপনার বৃদ্ধ মা বাবা যিনি অসুস্থ ছিল, আপনার পকেটে টাকা ছিল না, তার চিকিৎসার জন্য যাতে সুস্থ একটি এবং সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য তেমনিভাবে আপনার যে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে থাকেন, আপনার কাছে অনেক টাকা নেই, যারা বড়লোক আছে তাদের কাছে অনেক টাকা আছে, একটি মাদ্রাসা স্কুল কলেজে পাঠিয়ে থাকেন, আপনার সন্তানের একটি ভালো শিক্ষা ব্যবস্থার জন্য আমরা রাজপথে নেমেছিলাম। আমরা যখন রাজপথে নেমেছিলাম সেই সময়কালীন আপনারা কিন্তু বিদায় আমাদেরকে জানাতে চান নাই। ২৬ বছর আমাদেরকে যখন আপনারা পালন করেছেন, প্রিয় সন্তানকে যখন রাজপথে হাসিনা খুনি সন্ত্রাসের গুলির মুখে ছেড়ে দিয়েছিলেন, তখন বলেছিলেন অনেক মা বাবা যে বাবা তুমি ঘরে ফিরবা না, শহীদ হয়ে ফিরবা, তবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে আসবা। অনেক মা বাবা প্রিয় সন্তানকে সেই সময় রাজপথে দিয়েছিলেন ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষা করার জন্য। কিন্তু এই যে বাংলাদেশে 2024-এর পরে 2026-এর আরেকটি জুলাই মাস আসতেছে, সেই জুলাইয়ের পূর্ব মাসে জুনে আমাদের প্রশ্নটা থেকে গেল, যেই জন্য আপনার সন্তান রাজপথে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছে, সেই ভবিষ্যৎ বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা বুঝে পেয়েছি বাংলাদেশে? যদি আমরা বুঝে না পাই তাহলে সবিনয়ে যারা পার্লামেন্টে রয়েছেন, সরকারি দলে যারা রয়েছেন, বিরোধী দলেরও যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা জানতে চাই যে আগামীর জুলাইয়ে আপনারা কি সেই পার্লামেন্টে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, দখলদার, ট্যাক্সের টাকা মেরে খায় এবং আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলেন, আপনাদেরকে সব টাকা ছিন্ন করে তারা নিয়ে গিয়েছিল, তাদের বিচারের জন্য আপনারা কি কর্মসূচি মাঠে দিবেন, পার্লামেন্টে কি করবেন, এবং আমাদের যে ভাইরা শহীদ হয়েছিল সেই ওয়াসিম, সেই মুগ্ধ, সেই আবু সাইদ, তাদের রক্তের দিকে তাকিয়ে সেই খুনি হাসিনার বিচারের কাঠ গড়াতে দাঁড় করাতে আপনারা কি করবেন, সেই বিষয়ে আজকে খুলনার ঐতিহাসিক মাঠ থেকে জনগণের কাছ থেকে আপনাদের কাছে আমরা প্রশ্নগুলো রেখে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বৈষম্যের বিরুদ্ধে যখন আমরা রাজপথে নেমেছিলাম, এরপরে আমাদের সামনে 3টি এজেন্ডা ছিল। একটি অন্যতম এজেন্ডার মধ্যে ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। যেই দলটি গত 17 বছর লড়াই করেছিল বাংলাদেশে গণতন্ত্র কায়েমের জন্য, তারা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই গণতন্ত্রকে তারা নিজে গলা টিপে বাংলাদেশের বুকে হত্যা করলো। এবং আমরা দেখতে পেলাম তারা সেই দিল্লির কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠী আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের জনগণের উপরে আবার নতুনভাবে যারা গত 17 বছর আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল, এসালাম এবং বেক্সিমকো থেকে যেই ধরনের ব্যবসায়িক জঙ্গি গোষ্ঠী জনগণের উপর অত্যাচার করেছিল, তাদেরকে আবার এই পার্লামেন্টে তারা জায়েজ করে নিল। শুধু তাই নয়, পার্লামেন্টের প্রথম সেশনে যার নির্দেশে বাংলাদেশের অসংখ্য আপনাদের সন্তান খুন হয়েছে, সেই চুপ্পুকেও তারা পার্লামেন্ট অধিবেশনে এসে নিয়েছিল এবং সেই চুপ্পুর সামনে তারা দৌড়িয়ে পার্লামেন্ট সেশনে করেছিল। এবং পরবর্তীতে যখন তাদেরকে বলা হলো যে আমরা একটি বৈষম্যহীন, একটি মানবিক বাংলাদেশ চাই, তখন তারা ধর্মীয় কার্ড খেলা শুরু করলো। মুক্তিযুদ্ধের ভুয়া কার্ডের আশ্রয় নিয়ে দিল্লির সাথে তাল মিলিয়ে নতুনভাবে যারা বাংলাদেশের পার্লামেন্টে এবং জনগণে মাঠে প্রান্তরে রয়েছে, তাদেরকে বাংলাদেশ বিরোধী আখ্যা দিতে শুরু করলো।
আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে দুইটা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে, এবং এই লড়াই যদি আপনাদের আবারই পতন হয়, তাহলে সেই পতনে আমাদের কোনো কিছু করার থাকবে না, কারণ আপনার পতন আপনি নিশ্চিত করছেন। এখন ওরা আমাদেরকে বারবার বলে যে ছোট ছোট পোলাপাইন তাদেরকে নাকি ধমক দিয়ে কথা বলে, এই ধরনের অভ্যাস শেখ হাসিনার ছিল। আপনারা দেখেছেন পার্লামেন্টে দেশের অন্যতম প্রথিতযশা আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে যেই ধরনের আওয়ামী লীগ কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, তেমনি ভাবে বিএনপি সরকার আওয়ামী লীগের পথ ধরে একই কুরুচিপূর্ণ মন্তব্যের তারা আশ্রয় নিয়েছে। এবং সাথে সাথে তারা যে বিষয়টা জঘন্য কর্মকাণ্ড তারা করলো, তারা দেখলো বাংলাদেশে যতদিন আলেম ওলামা থাকবে, বাংলাদেশে যতদিন ইসলামের পক্ষের লোক থাকবে, বাংলাদেশে যতদিন নীতি নৈতিকতার লোক থাকবে, ততদিন তাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, ভারত নীতির তারা বিরোধিতা করতে যাবে। এই জন্য তারা বাংলাদেশের বাংলা পক্ষের শক্তিতে নিবৃত্ত করার জন্য ক্যারেক্টার আশ্রয় নিয়েছে। যেই পথে তারা আশ্রয় নিয়েছে, এই পথটা ছিল শেখ হাসিনার। এই জন্য আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার বাপ কখনো মুজিববাদী লোক ছিল না, আপনার মা কখনো মুজিববাদী লোক ছিল না, কিন্তু আপনি নব্য করে মুজিববাদের পাহারা হয়েছেন। এই মুজিববাদের পাহারাদার হয়ে যদি বাংলাদেশের জনগণের সামনে আপনি দাঁড়ান, আমরা যারা মুজিববাদের দোষর তাদের সাথে এক সেকেন্ডের জন্য তাদের প্রতি আমরা আঘাতে পরোয়া করব না, ইনশাআল্লাহ। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি আজকে বললেন আওয়ামী লীগ নাকি একটা মাফিয়া গোষ্ঠী। আপনার ঘরে যে আসালামের মতন একটা মাফিয়া গোষ্ঠী লুকিয়ে রেখে আওয়ামী লীগকে মাফিয়া গোষ্ঠী বলেন, আপনার ঘরে আসালামকে লুকিয়ে রেখে আপনি বেনজিরকে ধরতে যান, এই ধরনের ভণ্ডামি জাতির সামনে প্রকাশিত হয়ে পড়েছে। এবং আপনি সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর যে প্রচেষ্টা নিয়েছিলেন, সেটা আমরা হাতে কলমে দেখিয়েছি যে আপনি আবু জাহেলের মতন সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাংলাদেশের সামনে, জনগণের সামনে যে বাজেট দিয়েছিলেন, সেই বাজেটের মধ্যে আমার খেটে খাওয়া শ্রমিকের কোনো অধিকার আমি বুঝে পাইনি। আমার তরুণ শ্রমিক যারা রয়েছে তাদের কোনো কর্মসংস্থানের আমরা কোনো সুযোগ পাইনি। আপনারা যে বাজেট দিয়েছেন, সেই বাজেটের মধ্যে আমাদের নারীদের জন্য কোনো আমরা অধিকার পাইনি। আমরা বাজেট সম্পর্কে স্পষ্ট করেছি, এটা দুর্নীতি এবং লুটপাটের একটা বৈধতা উৎপাদনকারী বাজেট, যেই বাজেটকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। এবং এই বাজেট নতুন করে টাকা কামানোর ধান্দা, যেই গ্যাং ছিল সেই হাওয়া ভবনে, সেই গ্যাং তারা লন্ডনে আশ্রয় গিয়েছে, সেই গ্যাং এখন বাংলাদেশের মানুষের মধ্যে ইন্ডিয়ার সহযোগিতায় এবং আমাদের কতিপয় বিভ্রান্ত সেনাবাহিনীর যুবকদের সহযোগিতায় বাংলাদেশের মানুষের উপরে তারা চাপিয়ে দিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আপনারা যদি এই পথে টিপ টিপ করে পা বাড়াতে থাকেন, তাহলে আমরাও আপনাদের কিভাবে চাবিকাঠি নাড়া দিতে হয় এটা আমরা ভালো করে আপনাদের চোখের সামনে আঙ্গুল দেখিয়ে দিয়েছি। এই যে তারেক রহমানের একটা বন্ধু আছে, মীর শাহ আলম নাকি যেন কি নাম, সে আমাদেরকে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় ছিলা তোমরা? আমি বাবু তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি যে বাবু, তুমি গত 17 বছর কোথায় ছিলা? তুমি শিবগুজ মডেলকে গোপালগুল মডেলে ট্রান্সফার করেছ। এই ধরনের উশৃঙ্খল যুবক যারা হাওয়া ভবনের বর্তমান সরকারে অংশগ্রহণ করেছে, এই উশৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশ রক্ষা করতে হবে। এই উশৃঙ্খল যুবক কার গর্ভে জন্ম নিয়েছে, কোন দল করে, সেটা আমরা বাংলাদেশে দেখবো না। উশৃঙ্খল যুবকদেরকে আমরা শৃঙ্খলা আনবো, এটাই আমাদের আজাদির লড়াই। শেষ কথা, আমাদের আগামীর 3টা লড়াই, এই 3টা লড়াই হলো আমাদের সংস্কার বাস্তবায়নের লড়াই, যার জন্য এই খুলনার সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। 75% বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। আমাদের দ্বিতীয় লড়াই বাংলাদেশে সার্বভৌমত্বের লড়াই। এই সার্বভৌমত্বের লড়াইয়ে দিল্লির দাদাবাদু থেকে বের হয়ে, আমেরিকান পররাষ্ট্রনীতির থেকে বের হয়ে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব। লাস্ট যেটা, আওয়ামী লীগ বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে। যদি আওয়ামী লীগ বাংলাদেশে বিচারের মুখোমুখি না হয়,
তাহলে আমাদের সামনে আরো অসংখ্য যুবক, আরো অসংখ্য নারী, অসংখ্য হিন্দু, অসংখ্য আলেম ওলামা, আমাদের ভবিষ্যতে তাদের হলো পবিত্র এই রাজপথে তাদের রাজপথ রঞ্জিত হবে। আমরা আশা করব সরকার আমাদের কথাগুলো তারা কানে না দিবে। যদি তারা না নেয় তাহলে কিভাবে কানে তাদেরকে ঢুকাতে হয় আমরা সেই উশৃঙ্খল যুবকদের শিখিয়ে দিব, যারা পার্লামেন্টে বসে বসে মিট মিট করে হাসে। প্রিয় খুলনাবাসী, আপনারা জানেন এই খুলনায় কেডিআইতে দলীয় লোক বসানো হয়েছে, এই খুলনাতে সিটি কর্পোরেশনে দলীয় লোক বসানো হয়েছে, এই খুলনাতে জেলা প্রশাসনে লোক বসানো হয়েছে দলীয় লোক, এমনকি বিসিবিতে লোক বসানো হয়েছে। খুলনাবাসী, এই সব সন্ত্রাসীদেরকে আপনারা ছাড় দিবেন না। যতই ভদ্রতার মুখোশ পরে তারা আমাদের সামনে আসে, আপনারা যদি তাদেরকে ছাড় দেন, কালকে আপনাকে তারা হত্যা করতে উদ্যত হবে, আপনার সন্তানকে তারা হত্যা করবে, আপনার মাকে তারা হত্যা করবে, আপনার বউকে তারা হত্যা করবে। এই সব সন্ত্রাসীদেরকে খুলনার অঞ্চল থেকে উচ্ছেদ করতে হবে। এবং যারা মসজিদে হত্যাকাণ্ড ঘটিয়েছে খুলনাতে, আমরা বাবু তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। সালাউদ্দিন সাহেব বলে আইন শৃঙ্খলার নাকি অবনতি হয় নাই, তাহলে খুলনাতে কোন বাবু আপনার এই মসজিদের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে? সেই দিল্লির দাদাবাদুর গেটুপুত্র সালাউদ্দিনের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। প্রিয় খুলনাবাসী, আমাদের সামনে সময় নেই। রাজপথে আমরা বিরোধী দলীয় নেতা যিনি আছেন, আমাদের 11 দলীয় নেতৃবৃন্দ, আমরা মনে করি এখনো ওনারা ঠিক পথে আছেন। মিটিমিটি করে পা করে আমরা সামনে এগোচ্ছি। ওনাদের নেতৃত্বে আপনারা শক্ত অবিচল এবং আপনাদের জায়গা থেকে শক্ত অবস্থান বজায় রাখবেন। দলীয়ের মধ্যে বিভিন্ন সাঙ্গপাঙ্গ অ্যাসাসিনিস্ট ঘুরে ঘুরে তারা আমাদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাবে, বলবে তুমি ইসলাম করো, তুমি কেন এখানে হলো যে ইসলামিক জোট না জামাতে ইসলামে আছো, বলবে তুমি সেকুলার দল, তুমি কেন ইসলামিক জোটে আছো। এই ধরনের বিভ্রান্তি করার অপচেষ্টা তারা চালাবে। এগুলাতে কান দিবেন না। আমাদের উপরে আছে আল্লাহ, আর জমিনে আছে আমাদের বাংলার মাটি। এই দুইটা ধরে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। খুলনাবাসী ধন্যবাদ, সবাইকে আসসালাম, ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। মাত্র 3 মাস হলো একটি নতুন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত ভোটাধিকার প্রয়োগের ফসল একটি সংসদ গঠিত হয়েছে, একটি সরকার ক্ষমতার মসনদে বসেছে। এই সময়ে বিরোধী দলগুলো দেশব্যাপী আবার দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে। ঘটনাটা কি? সংগ্রামী দেশবাসী, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের মানুষের যে সম্মান এবং যে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রের এক নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে বোঝাবার চেষ্টা করেছিল। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি নির্বাচনের সরকার গঠন করে শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। গণতন্ত্রের এক নতুন ডেফিনিশন, একটা নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখাবার মতো করে তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন। আর তিনি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে একদিকে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন, আরেকদিকে দৃশ্যমান পদ্মা সেতু আর মেট্রো রেলের মতো কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে মনে করেছিলেন বাংলাদেশের মানুষ বুঝি তার এই প্রতারণা বুঝতে পারবে না। কিন্তু বাংলার মানুষ তাদের সম্মান চেয়েছিল,
বাংলাদেশের মানুষ তাদের অধিকার চেয়েছিল, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষের এই চাওয়ার সঙ্গে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহতভাবে নির্মম পরিহাস করে চলেছে, যার ফলশ্রুতিতে 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিক তৌহিদি জনতার বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের ভিত রচিত হয়েছিল, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরিণত হয় এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী ভারতের কৃতদাসী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা লক্ষ্য করতে পারছি বর্তমান সরকারের কাঁধে আবার নতুন করে ভূত সওয়ার হয়েছে। এটা হলো সেই শেখ হাসিনার ভূত, এটা হলো আবার সেই আওয়ামী লীগের ভূত। জনগণের ভোটাধিকারের সঙ্গে পরিহাস করবার এক অবিবেচনা প্রসূত এক ভূত আবার নতুন এই সরকারের কাঁধে সওয়ার হয়েছে। আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে 2024 জুলাই বিপ্লবের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার জন্য যে ঐতিহাসিক রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। জুলাই বিপ্লবের মৌলিক আকাঙ্ক্ষা ছিল দুটি। এক নম্বর আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বিলোপ করা। জুলাই বিপ্লবের 2 নম্বর আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করা। দীর্ঘ আলাপ হলো, ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়িত, জুলাই সনদ প্রণীত হলো। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করলো। আজ জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকার দলের মুখপাত্র বলেন জুলাই সনদের মাধ্যমে নাকি অন্তহীন প্রতারণা করা হয়েছে। আমি খুঁজে দেখলাম অন্তহীন প্রতারণা আসলে কোথায় হয়েছে। আমি খুঁজে পেলাম গোটা এই প্রক্রিয়ার মধ্যে একটা জায়গায় অন্তহীন প্রতারণা হয়েছে, আর সেটা হলো জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, 11 দলের সবগুলো দলের কাছে জুলাই সনদের যেই কপি প্রদান করা হয়েছিল, আমরা যেটা পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়েছিলাম স্বাক্ষর করতে, সেখানে বিএনপির অসাধু নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কিছু গাদ্দার এবং বিশ্বাসঘাতকের সঙ্গে তলে তলে আতাত করে নতুন একটি ধারা নোট সংযুক্ত করে তারপরে সেখানে স্বাক্ষর অনুষ্ঠান করেছে। বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের গাদ্দারদের তলে তলে আতাত, সেটাই ছিল অন্তহীন প্রতারণা। আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণভোট বাংলার মানুষ দিয়েছে। বিগত সরকার, বর্তমান সরকার, বিএনপি যখন নির্বাচনের প্রচারণায় নেমেছিল, আপনারা দেশের জনগণ সাক্ষী, প্রথমে তারা তলে তলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। গোটা বাংলাদেশের 300 আসনে বিএনপি দলের নেতা কর্মীরা গণভোটে নায়ের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করেছে। আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যখন মাঠে নামলাম, আন্দোলন শুরু করলাম, গোটা বাংলার মানুষ জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হতে শুরু করলো। তখন বাধ্য হয়ে তারা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় আসতে সম্মত হলো। আলোচনা
আলোচনার টেবিলে বসলো, আমরা অনেকেই বলেছিলাম আমরা আগামীর বাংলাদেশে গণপরিষদ গঠনের মধ্য দিয়ে নতুন সংবিধান আমরা রচনা করতে চাই অথবা সংবিধান পুনর্লিখন করতে চাই। বিএনপি সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনো পথে অগ্রসর হতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত আলোচনা করে সাব্যস্ত হলো মাঝামাঝি একটা জায়গায়, সেটা হলো একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, আর সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার হবে, আর সেই সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হওয়া লাগবে। সব ঐক্যমত্য হয়ে গেল, বিচার হলো, সালিশ হলো, তালগাছ অর্ধেক বিএনপির অর্ধেক বিরোধী পক্ষের। এইভাবে সব বিচার সালিশ হওয়ার পরে গণভোট অনুষ্ঠিত হলো। বাংলাদেশের 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে ম্যান্ডেট প্রদান করলো, গণভোটে তারা ভোট প্রদান করলো। চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং বিএনপির মধ্যে ঘাপটি মেরে বসে থাকা বাংলাদেশের শত্রুরা, আওয়ামী লীগের দোসরেরা নায়ের পক্ষে ভোট দিল। তারা 30% ভোট পেয়ে পরাজিত হলো। বিএনপি শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে 50% ভোট পেয়ে সরকার গঠন করে এবার সংসদে গিয়ে তারা বলে 50% জনগণের ভোটের তারা অভিপ্রায় বাস্তবায়ন করবে, 70% জনগণের গণভোটের রায় তারা কার্যকর করবে না। আমার কোনো কথা নাই, আমি পরিষ্কার ভাষায় তোমাদের কাছে বলতে চাই, হে খুলনার মানুষ, আমি তোমাদের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যেভাবে 1969-এ গণ অভ্যুত্থান করেছিল, নিজেদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে না পেরে 71-এ মুক্তিযুদ্ধ করে দেশকে মুক্ত এবং স্বাধীন করেছিল, ভোটাধিকারের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে জুলাই বিপ্লব বাস্তবায়ন করেছিল। এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। আমরা সরকারকে বলি, আপনার সুমতি হোক, খবরদার জনগণের ভোটাধিকার নিয়ে যদি খেলবার চেষ্টা করেন, এটা সে আগুন যে আগুনে আইয়ুব খান পুরো ছারখার হয়ে গিয়েছে, এটা সে আগুন যে আগুনে শেখ হাসিনা তার গতিসহ জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এই আগুনে হাত দিলে তারেক জিয়া এবং বিএনপি সরকার তোমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 11 দলীয় ঐক্য জোট কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশ, দারিদ্র মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, নীতি নৈতিকতাপূর্ণ বাংলাদেশ। কিন্তু কিছু লোক আমাদেরকে আখ্যায়িত করেছে কারণ আমরা নামাজ পড়ি, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলি, সুতরাং আমরা হলাম উগ্রবাদী এবং আমরা মৌলবাদী। আর যারা নামাজ পড়ে না, মুসলমানের নাম রেখেছে, তারা হলো সেকুলার, আল্লাহকেও মানে না, নবীকেও মানে না, এবং মানুষের জন্য সুশাসন নিশ্চিত করতে পারে না। অত্যন্ত সুকৌশলে 11 দলীয় ঐক্য জোটকে ক্ষমতা থেকে বের রেখেছে। রিজওয়ানা পরিষ্কার ভাষায় বলেছিল 168 বা 170 সিট নিয়ে 11 দলীয় ঐক্য জোটের সরকার গঠনের কথা ছিল। আমরা তাদেরকে ক্ষমতায় আসতে দিই নাই। আজকে যারা ক্ষমতা আছে তাদের ক্ষমতায় আসার কথা ছিল না। ফলে কি হয়েছে? সীমান্তে হত্যা চলছে,
ক্যালকাটার এই সার শুভেন্দু যখন যা ইচ্ছা তাই বলে। আমরা তো বলি না ত্রিপুরা নিয়ে নেব, ত্রিপুরা তো নিয়ে নেওয়া আমাদের জন্য সহজ। আমরা তো বলি না আসাম নিয়ে নেব, আমরা তো বলছি না মেঘালয় নিয়ে নেব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই। তোমরা তোমাদের ঘরে থাকো, আমরা আমাদের ঘরে থাকি। আমরা যারা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলি, আমরা কখনো অন্য ধর্মের লোকের উপর নির্যাতন করতে পারি না। আমরা কখনো অন্য ধর্মের লোককে অসম্মান করতে পারি না। আমরা চেয়েছিলাম সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য। নিশ্চয়ই কোনো কারণ আছে, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই। হয়তো আরো রক্ত দিতে হবে, আরো কফারা দিতে হবে জাতিকে। কারণ জাতি চায় সুন্দর বাংলাদেশ, কিন্তু ভোট দেয় অশিক্ষিত লোককে। তো কিভাবে সুন্দর বাংলাদেশ পাবেন? এই জিনিসগুলি আমাদেরকে সুন্দরভাবে চিন্তা করতে হবে। ভালো লোকদেরকে ভোট দিতে হবে, উপযুক্ত লোকদেরকে বেছে নিতে হবে, দেশপ্রেমিক লোকদেরকে নির্বাচিত করতে হবে। তাহলেই তো এই দেশ সুফল পাবে। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। তুমি কি মনে করেছো? ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল মুসলমানেরা। আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। এটা কোনো কারো দয়া দাক্ষিণ্য হয় নাই। তোমরা চেয়েছিলে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে, আমরা চেয়েছিলাম স্বাধীনতা। তোমরা আমাদের সব কলকারখানার যন্ত্রপাতি তোমরা চুরি করে নিয়ে গেছো। আমাদের পাকিস্তানের যে প্রায় 1 লক্ষাধিক সৈন্য ছিল, তাদের গোলা বারুদগুলি তোমরা চুরি করে নিয়ে গেছো। তাহলে কিভাবে তোমরা বলতে পারো তোমরা বাংলাদেশের স্বাধীনতা দিয়েছো? তোমরা তো লুটপাট করার জন্য আসছিলা। তোমরা তো আমাদের দেশ থেকে জিনিস চুরি করার জন্য আসছিলা। তোমরা তো স্বাধীনতার জন্য আসো নাই। মুক্তিযুদ্ধরাই যুদ্ধ করেছিল, তোমরা আসছিলা মাল কামানোর জন্য। আপনাদেরকে অনুরোধ করব, দেশকে যদি সঠিক পথে নিতে চান, আরো কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এখন দেশ ঠিক পথে নাই, মানবতা নাই, নীতি নৈতিকতা নাই। এটা একটা ভারত প্রতিবেশী দেশ হিসেবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নীতি নৈতিকতা এবং সুশাসন ধ্বংস করে দিয়েছে। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তার ধর্মকে ধ্বংস করতে হবে, নীতি নৈতিকতাকে ধ্বংস করতে হবে, জাতিকে দুর্নীতিগ্রস্ত করতে হবে। হাসিনা অত্যন্ত সুন্দরভাবে সবাইকে দুর্নীতিগ্রস্ত করেছিল। অত্যন্ত অহংকারের সাথে বলেছিল, আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে, এবং সে হেলিকপ্টারে চড়ে বেড়ায়। তুমি একজন প্রধানমন্ত্রী হইয়া এটা কিভাবে বলো? তাহলে তুমি নিজেই চুরি করার জন্য সুযোগ দিয়েছো, নিজেও চুরি করেছো, সবাইকে চুরি করার জন্য সুযোগ দিয়েছো। আজকে বিশেষ করে আমরা আপনাদের কাছে কেন আসলাম? আমরা এসেছি, সকলে মিলে আপনারা ভোট দিয়েছেন, দেশে কিছু সংস্কার আনতে হবে। এই সংস্কার আমরা যারা 11 দল আছি আমাদের সুবিধার জন্য না, সরকারি দলের সুবিধার জন্য না, সার্বিকভাবে বাংলাদেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য। আমরা চেয়েছি আগামী দিনে যেন কেউ স্বৈরাচারী না হয়, আগামী দিনে যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, বিচারক যেমন তার আদেশে বিচার না করে। এখন কি হচ্ছে? বিচারককে বলে দেয় একে জামিন দাও, একে ছেড়ে দাও, একে বন্ধ করো। এটাই তো চলছে। বড় বড় দাগি আসামিরা, বিএনপির উকিলেরা তাদেরকে জেল থেকে বের করেছে। এটা তো রেকর্ড আছে, এটা তো আমার কথা না। তাহলে তারা কি চায়?
দেশটাকে আবার ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। আইন শৃঙ্খলা মোটেও ভালো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনাদের পকেটে পয়সা নাই, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার। সেই অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য আমাদেরকে পুনরায় জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে। এবং ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনুরোধ করব, একটা নির্দিষ্ট গোল নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, সমাপ্তির দিকে নিয়ে যান। প্রথম রাউন্ড ঠিক আছে, গণসংযোগ করার প্রয়োজন, জনগণকে সম্পৃক্ততা করা প্রয়োজন, সেটা আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। এখন প্রয়োজন হলো যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার, সুস্পষ্টভাবে অবস্থান নিতে হবে। আপনারা কি আমার সাথে একমত? শফিকুর রহমান সাহেব দেখলেন তোরা একমত, এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরকে কষ্ট দিতে চাই না, অনেক রোদের মধ্যে বসে আছেন, আমাদের মধ্যে তো আংশিক রোদ আংশিক ছায়া আছে, মোটামুটি ভালো অবস্থানে আছি। আপনারা অনেক কষ্ট করেছেন, আল্লাহ আপনাদের ভালো করুক। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব, সবাই মিলে যেন একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটা একটা বিশেষ মাস, মুসলমানদের জন্য প্রথম মাস। আমাদের জন্য কিন্তু জানুয়ারি প্রথম মাস না, আমাদের জন্য বৈশাখ মাস প্রথম মাস না, একটা হলো ইংরেজদের আর একটা হলো মুঘলদের। মুসলমানদের জন্য হলো মহরম। আমরা এই মহরম মাসে প্রবেশ করেছি, সুতরাং এখানে আপনাকে নতুন উদ্যমে মুভমেন্ট শুরু করতে হবে। যদি সংস্কার এমনি না মানে, জোর করে মানায় নিতে হবে, ছেড়ে দিলে হবে না। আমাদের দেশে একটা কথা বলে, এটা খারাপ কিছু মনে করেন না, বলে ছাগল যদি ধরতে হয় প্রস্রাব করার সময় ধরতে হবে, প্রস্রাব করা সারলে ছাগল দৌড়তে শুরু করে। এখন ওই সময়, এটা উপযুক্ত সময়, এখন ওই ধরেন। চারিদিকে অশান্তি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বৃহত্তর খুলনাবাসীকে এলডিপির পক্ষ থেকে মোবারকবাদ। সদা সর্বদা সতর্ক থাকবেন, বর্ডারের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত থাকবেন, সুকান্তর মতো পান্ডাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই 11 দলীয় সমাবেশের প্রধান উদ্দেশ্য হচ্ছে 18 কোটি মানুষের রক্ত দিয়ে গড়া গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের 4 মাস পার হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। গণরায় কি ছিল? প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার লাগাম টানতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদ, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দলীয়করণ চলবে না। এই সব বিষয়ে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আরো অনেক গুরুত্বপূর্ণ 86টি সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম, যার প্রায় 40টি ছিল সাংবিধানিক। গণভোটের 4টি প্রশ্নে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে বলেছে এই সংস্কারের সাথে আমরা একমত আছি। এমনকি দেশের বর্তমান প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীরা যারা এখন গণভোটকে সংবিধান বিরোধী বলেন, রাষ্ট্রপতির আদেশকে বেআইনি বলেন, তারাও তো হ্যাঁ ভোটে ভোট দিয়েছিলেন। তার অর্থ হলো আপনারা হ্যাঁ ভোটে জয়যুক্ত করার অর্থ হলো আপনারা 84 সংস্কারকে মেনে নিয়েছেন। অথচ সেই হ্যাঁ ভোট দিয়ে এখন আপনারা বলছেন এটা সংবিধানে নাই, এটা বেআইনি, এটা রাষ্ট্রপতির এখতিয়ার নাই। ফলে পরিষ্কার ভাবে
11 দলীয় শীর্ষ নেতা বৈঠক করে সারা বাংলাদেশে আন্দোলনের কর্মসূচি দিয়ে 18 কোটি মানুষকে আমরা বুঝাতে চাই এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছে। এখান থেকে লাগাম টেনে আমাদের গণভোটের রায়কে কার্যকর করতে বাধ্য করতে হবে। 11 দলের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদে তিনি বলেছেন এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদে লড়াই চলবে, রাজপথেও লড়াই চলবে। তিনি প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদ কি এবং এইটা বাস্তবায়নের জাতির কি দায়িত্ব তিনি আমাদেরকে আজকে ঐতিহাসিক সেই বক্তব্য প্রদান করবেন। জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে, খুন, ধর্ষণ, লুটপাট, মসজিদে বসে খুন, শিশু ধর্ষণ, লোমহর্ষক হত্যাকাণ্ড, চাঁদাবাজিতে আজকে সব সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। এমন একটি শান্তিপূর্ণ সমাবেশ, আমাদের বাগেরহাটের কিছু ভাইয়েরা এই সমাবেশে আসতেছিলেন, আসার পথে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে হামলা করেছে, অসংখ্য লোক আহত হয়েছে, 2 জন তারা আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাহলে এত শান্তিপূর্ণ সমাবেশ, এখনই আপনারা সন্ত্রাস শুরু করে দিলেন। ফলে এই খুলনা বিভাগ 11 দলীয় বিরোধী দলের উর্বর জনপদ হচ্ছে খুলনা বিভাগের 10টি জেলা, 36টি নির্বাচনী আসনের 25টি আসনে খুলনা বিভাগে আমরা বিজয়ী হয়েছি। কি বলেন, ঠিক কিনা? ফলে খুলনা বিভাগে যদি আলাদা সরকার হতো তাহলে 11 দলের সরকার প্রতিষ্ঠিত হতো। আপনারা এখানে চাঁদাবাজি করবেন, দলীয় কর করবেন, আর 11 দলের লোকদের অধিকার নির্বাচনী আসনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বরাদ্দ, এমপিদের নামে মিথ্যা গুজব ছড়িয়ে আমাদেরকে ছোট করলে খুলনা বিভাগের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। যেই যুব সমাজ এর হাতে হাত ধরে বাংলাদেশের জনগণ, শিশু থেকে বৃদ্ধ, জায়া, বোন, মেয়ে, মায়া সবাই দাঁড়িয়ে গিয়েছিল, সেই জাতিকে দমানো যাবে না ইনশাআল্লাহ। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। খুলনাবাসী, আমরা আপনাদেরকে কথা দিতে এসেছি। আপনারা যে রায় দিয়েছেন, আমরা সেই রায়টাই আপনাদের কাছে চেয়েছিলাম। আর আমরা বলেছিলাম এই রায় বাস্তবায়ন করা হবে, সংসদে গিয়ে আমাদের দায়িত্ব। চুরি, ডাকাতি, ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে, নেওয়া হোক। আমরা সংসদে যা আছি তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাব ইনশাআল্লাহ। আমরা জানি সহজে কানে পানি ঢুকবে না, তখন সিরিঞ্জ দিয়ে যদি ঢুকাইতে হয় সে পানি আমরা ঢুকাবো। যদি ফয়সালা সংসদে না হয় তাহলে যেখানে কথা বলতে মাননীয় স্পিকার বলতে হয় না, যেখানে কথা বলতে স্পিকারের অনুমোদন লাগে না, সেই খুলনার মাঠ, বরিশালের মাঠ, চট্টগ্রামের মাঠ, কুমিল্লার মাঠ, সিলেটের মাঠ, ময়মনসিংহের মাঠ, রংপুরের মাঠ, রাজশাহীর মাঠ, বগুড়ার মাঠ, সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। এই আগ্নেয়গিরির দাবানলে সমস্ত আবর্জনা পুড়ে সারকার হয়ে যাবে। আমরা চাই না দেশে কোন শত যন্ত্রণা বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিয়েছি, কিন্তু একথা মনে করবেন না কেউ, নির্বাচনের ফলাফল দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম। আমরা কারো বাপদাদার চক্রাঙ্গানিকে আমরা পরোয়া করব না, অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না।
আমাদের নেতৃবৃন্দ হাঁটতে হাঁটতে ফাঁসির তক্তায় দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জাতির জন্য প্রয়োজনে তোমাদেরকে ওই মুচকি হাসি দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। খানজাহান আলী শাহ মখদুম শাহজালালের এই বাংলাদেশে জনগণ সেই মুচকি হাসি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি এই দেশবাসী এবং আমরা দেখতে পাই আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। সাবধান। 20 কোটি মানুষের 24 কোটি হাত আজ প্রস্তুত। সীমান্তে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের মুষ্টিমেয় বিজিবি সদস্য সীমান্তে যখন দাঁড়িয়ে গেছে, জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে। এই ডান হাত সারা বাংলাদেশের 20 কোটি মানুষ। অতএব আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে। আবার কোনো প্রতিবেশী আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। যদি কেউ আমাদের দিকে কালো হাত বাড়ায়, মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় খুলনাবাসী, মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছেন? সম্মানিত বন্ধুগণ, এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তুষামুদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব ইনশাআল্লাহ তাআলা লাজিম। সেই অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে একটি শোষণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দলীয় প্রভাব মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি যুব সমাজের প্রতি আরেকবার প্রাণ খুলে আহ্বান জানাচ্ছি। যুবকরা সব প্রস্তুত আছেন? এক মুরব্বীও হাত তুলেছেন। আমার ধারণা উনার বয়স হবে 75 বছরের কাছাকাছি। মানে যুবকদেরকে তিনি জানিয়ে দিলেন, তোমরাই শুধু যুবক নও, জাতির প্রয়োজনে বয়স যাই হোক আমরাও যুবক। একসাথে আমরা লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের দূষরদের বিরুদ্ধে, দলখানাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমার শিশুর সন্তান যে কেড়ে নেয় সেই দর্শকদের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। খুলনাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।